এক বছরের কম ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা, শতদিনের কর্মসূচি ঘোষণা, স্বাগত জানিয়ে দীর্ঘমেয়াদী কর্মসূচির উপর গুরুত্ব বিশেষজ্ঞদের। জনগণের রায় যারা প্রত্যাখ্যান করে তাদের উচিত দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া, বললেন ওবায়দুল কাদের। নির্বাচন নিয়ে টিআইবির প্রতিবেদন মন গড়া, মন্তব্য তথ্যমন্ত্রীর। একাদশ জাতীয় নির্বাচন ম্লান করেছে আওয়ামী লীগের অতীত গৌরব, মন্তব্য মির্জা ফখরুলের। জাতীয় ঐক্য শক্তিশালী করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপনির্বাচনে আইনি বাধা কাটল, স্থগিতাদেশ ও রিট খারিজ হাইকোর্টে। এবং ব্রেক্সিট চুক্তি অনুমোদনে ব্যর্থ হয়ে আস্থা ভোটের মুখোমুখি ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে, পদত্যাগের আহ্বান বিরোধী লেবার পার্টির। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। এক বছরের কম বয়সী শিশু এবং ৬৫ বছরের ঊর্ধ্বে দেশের সব নাগরিককে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেবে সরকার। বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার জাহিদ মালিক। আওয়ামী লীগ সরকারের নির্বাচন ইশতেহারে গুরুত্বপূর্ণ এই কর্মসূচি এ সরকারের মেয়াদে বাস্তবায়নের কথা জানান তিনি। স্বাস্থ্য খাতে যে কোনো ধরনের সিন্ডিকেট ভেঙে দেওয়ার পাশাপাশি এ খাতের উন্নয়নের সব বাধা কাটাতে তদারকি জোরদার করারও আশ্বাস দেন মন্ত্রী। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত 18 ডিসেম্বর আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন দলের সভাপতি শেখ হাসিনা। এ সময় তিনি নির্বাচনে বিজয়ী হলে স্বাস্থ্য খাতের উন্নয়নে নতুন নতুন পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করেন। এক বছরের নিচে এবং 65 বছরের ঊর্ধ্বে সকল নাগরিকের জন্য বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেওয়া হবে। সকল বিভাগীয় শহরে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় আমরা প্রতিষ্ঠা করব। নির্বাচনে বিজয়ী হয়ে গত 7 জানুয়ারি টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করে আওয়ামী লীগ। নতুন সরকার গঠনের পর এরই মধ্যে নির্বাচনী ইশতেহার ও প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে বিভিন্ন মন্ত্রণালয় সহ স্বাস্থ্য খাতের উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে 100 দিনের কর্মসূচি ঘোষণার নির্দেশ দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে নিজ মন্ত্রণালয়ের 100 দিনের কর্মসূচি ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার জাহিদ মালিক। এতে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে নতুন নতুন হাসপাতাল স্থাপন, তদারকি জোরদার এবং এ খাতে সব সিন্ডিকেট ভেঙে দেওয়ার বিষয়টি গুরুত্ব পাবে বলে জানান তিনি। স্বাস্থ্যসেবার মান উন্নয়নের জন্য তদারকিটা খুব বেশি প্রয়োজন। একটা সেল থাকবে, প্রতিদিন প্রতিটা হাসপাতালের সাথে যোগাযোগ করবে, দেখবে স্বাস্থ্য সেবার অবস্থা কেমন। এ সময় তিনি বলেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দেশে 1 বছরের কম এবং 65 বছরের বেশি বয়সী সবাই বিনামূল্যে স্বাস্থ্য সেবা পাবে। 1 বছরের নিচে এবং 65 বছরের উপরে যে সমস্ত ব্যক্তি রয়েছে তাদেরকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা আমাদের দিতে হবে। এই বিষয়ে আমরা যথাযথ পদক্ষেপ আমরা গ্রহণ করব। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে 5000 শয্যায় উন্নীত করার পাশাপাশি প্রতিটি বিভাগীয় শহরে একটি করে 100 শয্যার ক্যান্সার হাসপাতাল স্থাপন করা হবে বলেও জানান মন্ত্রী। আমি কিছু স্বাস্থ্য প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্যসেবার মান বাড়াতে সরকারের কর্মসূচিকে স্বাগত জানালেও এত দ্রুত এ খাতে কতটা শৃঙ্খলা ফেরানো সম্ভব তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে সরকারি হাসপাতালে মানসম্পন্ন চিকিৎসার সুযোগ তৈরি, বেসরকারি হাসপাতালের সেবার মূল্য নিয়ন্ত্রণ, ওষুধের দাম নিয়ন্ত্রণ সহ বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি তাদের। সাথে দীর্ঘমেয়াদী পরিকল্পনাও জরুরি বলে মনে করেন তারা। সরকারি হাসপাতাল বলতেই চোখের সামনে ভেসে ওঠে চিকিৎসকদের জন্য রোগীদের দীর্ঘ লাইন, সেবা পেতে নানা ভোগান্তির দৃশ্য। মানসম্পন্ন চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ, উপযুক্ত সেবা পাওয়া এখনও অনেক রোগীর কাছেই আকাশকুসুম স্বপ্ন। এই পরিস্থিতিতে সেবার মান নিশ্চিতে বিনামূল্যে চিকিৎসা, চিকিৎসকের সংখ্যা বৃদ্ধি, হাসপাতাল নির্মাণ সহ সরকার ঘোষণা দিয়েছে 100 দিনের কর্মসূচি। তবে এই ঘোষণায় মিশ্র প্রতিক্রিয়া জানালেন সাধারণ মানুষ। বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলো আছে, সেগুলোতে প্রয়োজন ছাড়াই আপনাদের একটা পেশেন্টকে একটা টেস্ট দিচ্ছে, সেগুলো একটু নিয়ন্ত্রণ করা দরকার। বেসরকারির উপরে তাদের নজরদারি করতে হবে আগে, যেন সরকারি ডাক্তার ওইখানে গিয়ে চিকিৎসা না দিতে পারে। তাহলে আমাদের সরকারি হসপিটালগুলো একদম চাঙ্গা থাকবে এবং রোগীগুলো 100% সেবা পাবে। প্রত্যেকটা হাসপাতালে, সরকারি হাসপাতালে অনিয়মটা বন্ধ করতে হবে সবার আগে। এটা হচ্ছে মৌখিক ঘোষণা, সেটার সাথে আন্তরিক
প্রচেষ্টা কতটুকু আছে সেটা লক্ষণীয় বিষয়। উদ্যোগ খুবই ভালো, এটার বাস্তবায়ন এবং ইমপ্লিমেন্টেশন যেন সাধারণ জনগণ ঠিক মতো পায়। সেবার মান কতটুকু ফেরানো সম্ভব তা নির্ভর করছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিকল্পনা ও আন্তরিকতার উপর, এমনটাই মনে করছেন এই বিশেষজ্ঞ চিকিৎসক। সুচিন্তিতভাবে কিছু পলিসি বাস্তবায়ন করা উচিত। আসলে আমরা যদি সেই ধারাবাহিকতাগুলো রাখি, যে আগের পলিসি স্ট্র্যাটেজি সেগুলো যদি কোনো বদলাতেও হয় বর্তমান প্রেক্ষাপটে, তাহলে সেগুলো সুন্দর করে রিভিউ করে আমরা যদি কাজে নামি, তাহলে এইখানে যে অগ্রাধিকারের কথা বললেন সেখানে অনেকগুলোই রয়েছে যেগুলো হয়তো যে অগ্রাধিকার ভিত্তিতে শর্ট টার্মে অথবা মধ্যমেয়াদে অথবা দীর্ঘমেয়াদে এইভাবে বিষয়গুলোকে ভাগ করে কাজগুলো করতে পারলে সবচেয়ে ভালো হয়। বেসরকারি খাতে স্বাস্থ্যসেবা নিতে বাধ্য হন 60% বেশি রোগী। তাই মান অনুযায়ী চিকিৎসকের ফি নির্ধারণ, রোগ নির্ণয় পরীক্ষা, শয্যা ভাড়া, সার্জারি ও আইসিইউ খরচ কমানো সহ বেসরকারি হাসপাতালগুলোকে কঠোরভাবে নিয়ন্ত্রণে আইন তৈরির পরামর্শ বিশেষজ্ঞদের। শুধু ডাক্তারদের ফি নিয়ে এটা নিয়ে এত কথা বলে কিন্তু এটা সমস্যার সমাধান হবে না। এটাও যেমন দরকার, পাশাপাশি যদি সেগুলো নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা না হয়, তাহলে স্বাস্থ্য ব্যবস্থার বা স্বাস্থ্য ঝুঁকির যে প্রবলেমগুলো, এটা থেকে তো উত্তরণের কোনো সুযোগ নাই। তবে স্বাস্থ্যসেবার গুণগত মান পরিবর্তনে দুর্নীতি বন্ধের সাথে দীর্ঘমেয়াদী টেকসই পরিকল্পনার দিকেই বেশি জোর দিলেন বিশেষজ্ঞরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। জনগণের অভূতপূর্ব রায় যারা প্রত্যাখ্যান করে তাদের জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিশেষ বর্ধিত সভায় মন্তব্য করেন তিনি। টিআইবির রিপোর্ট অবাস্তব ও রূপকথার গল্প বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। জনগণের এ অভূতপূর্ব বিজয়কে যারা প্রত্যাখ্যান করে তাদের ক্ষমা চাওয়া উচিত। আর টিআইবি কে বলবো, রূপকথার কাহিনী সাজাচ্ছে, তখন বলার কোনো কারণ খুঁজে পাননি। এতদিন পরে এই অলীক অবিশ্বাস্য রূপকথার কাহিনী কেন সাজাচ্ছেন আমরা তা জানি। এদিকে নির্বাচন নিয়ে টিআইবির প্রতিবেদন ত্রুটিপূর্ণ, একপেশে ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বুধবার চট্টগ্রামে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। টিআইবি বিএনপি ও জামায়াতের পক্ষে মন গড়া প্রতিবেদন দিয়েছে বলেও উল্লেখ করেন হাসান মাহমুদ। নির্বাচন যে অপেক্ষাকৃত শান্তিপূর্ণ হয়েছে সেই বিষয়টিও টিআইবির প্রতিবেদনে নাই। এগুলোতে স্পষ্ট প্রমাণিত টিআইবির এই প্রতিবেদন হচ্ছে একপেশে, উদ্দেশ্য প্রণোদিত, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং পরাজিত পক্ষকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য একটি প্রতিবেদন ছাড়া অন্য কোনো কিছু নয়। বিএনপি জামাতের পক্ষে টিআইবি একটি প্রতিবেদন দিয়েছে মাত্র, অন্য কোনো কিছু নয়। জাতীয় নির্বাচন নিয়ে টিআইবির বক্তব্য অসৌজন্যমূলক বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। বুধবার নির্বাচন প্রশিক্ষণ ভবনে এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপনির্বাচনের সব বাধা কেটে যাওয়ায় শিগগিরই পুনঃতফসিল ঘোষণা করা হবে বলেও জানান তিনি। কমিশনের সাথে বসতে হবে এবং আমরা করে ফেলব নির্বাচন। এখন তো স্যার এটা পুনঃতফসিল, হ্যাঁ পুনঃতফসিল হবে। নির্বাচনের দিনে যে তথ্যপত্র পেয়েছি, পত্রপত্রিকা যে তথ্যপত্র পেয়েছি, তাতে এরকম কোনো রকমের কোনো অভিযোগ পাইনি। কোনো জায়গায় কেউ এরকম অভিযোগ করেনি। আপনারা কখনো দেখান নেই যে এখানে এই ধরনের, তারা যখন বলেছে সে ধরনের নির্বাচনের অনিয়ম হয়েছে। অসৌজন্যমূলক কথা, অসৌজন্যমূলক লজ্জাকর বিষয়, এই কথাগুলো টিআইবির বলা ঠিক হয়নি। একাদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগের অতীত গৌরব ম্লান করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় ঐক্যকে আরো শক্তিশালী করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে মির্জা ফখরুল একথা বলেন। আওয়ামী লীগ এই দেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দলের একটি, এবং তাদের একটা অত্যন্ত গৌরবোজ্জ্বল অতীত রয়েছে। সেই অতীতটি হচ্ছে গণতন্ত্রের জন্য সংগ্রামের অতীত, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সম্পৃক্ত হবার অতীত। এই নির্বাচনের ফলে আওয়ামী লীগ জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়ে গেছে। রাজনৈতিক দল হিসেবে আমাদের যে দায়িত্ব রয়েছে, সে দায়িত্ব হচ্ছে যে কোনো মতেই হতাশার কোনো জন্ম না হয় তার জন্য সজাগ থাকে, এবং প্রত্যেকটি রাজনৈতিক দলকে সচেতনভাবে জাতীয় ঐক্যকে আরো বেশি দৃঢ় করা।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপনির্বাচনে স্থগিতাদেশ ও হাইকোর্টে করা রিট খারিজ করে দেওয়া হয়েছে। এতে এই নির্বাচন অনুষ্ঠানে আইনগত আর কোনো বাধা রইল না। রিটের বিষয়ে আজ শুনানির দিন ধার্য থাকলেও আবেদনকারীদের আইনজীবী উপস্থিত না থাকায় রিট খারিজ করে দেন আদালত। মেয়র পদে উপনির্বাচন ও 2 সিটিতে নতুন যোগ হওয়া 36টি ওয়ার্ডে নির্বাচনের জন্য গত বছর 9 জানুয়ারি তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। কিন্তু সীমানা জটিলতা সহ নানা কারণে নির্বাচনে স্থগিতাদেশ চেয়ে ও ঘোষিত তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন ভাটারা ও বেরাইত ইউনিয়নের চেয়ারম্যান। রিটটি বুধবার খারিজ হয়ে যাওয়ায় নির্বাচন কমিশন চাইলে যে কোনো সময় নির্বাচন করতে পারবে। তবে রিটকারীরা চাইলে এই আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বিষয়ে সীমানা ও অন্যান্য আইনি জটিলতার প্রেক্ষিতে কতিপয় ব্যক্তি হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করেন। উক্ত রিট পিটিশনের প্রেক্ষিতে হাইকোর্ট বিভাগ রুল জারি করেন এবং নির্বাচনের উপরে স্থগিতাদেশ প্রদান করেন। পিটিশনারদের পক্ষের বিজ্ঞ আইনজীবীদের অনুপস্থিতি হেতু মামলাটা হাইকোর্ট বিভাগ খারিজ করে দিয়েছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ গ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি শেষ। বৃহস্পতিবার আদেশের জন্য দিন ধার্য করেছেন আদালত। বুধবার হাইকোর্ট বিভাগের বিচারপতি মইনুল হোসেন চৌধুরী ও বিচারপতি আশরাফ কামালের দ্বৈত বেঞ্চে এই রিটের শুনানি হয়। রিটকারী তাহিরুল ইসলামের পক্ষে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম শুনানি করেন। রিটকারীর আইনজীবী বলেন, দশম সংসদ বিলুপ্ত না করে একাদশ সংসদের সদস্যদের শপথ নেওয়া অবৈধ। জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, সব সাংবিধানিক প্রক্রিয়া মেনেই সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। এছাড়া রিটকারী তাহিরুল ইসলাম নির্বাচনে অংশ নেননি কিংবা তিনি সরাসরি সংক্ষুব্ধ ব্যক্তি নন বলে আদালতকে অবহিত করেন। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত বৃহস্পতিবার আদেশের দিন ধার্য করেন। গ্যাটকো দুর্নীতি মামলায় অসুস্থতার কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আদালতে হাজির করতে না পারায় তার বিরুদ্ধে অভিযোগ গঠনে শুনানির দিন পিছিয়ে 24শে জানুয়ারি নির্ধারণ করেছেন আদালত। রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসায় স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত 3 এর বিচারক আবু সৈয়দ দিলদার শুনানির পর নতুন এদিন ধার্য করেন। ওই দিন সব আসামিকে হাজির করারও নির্দেশ দেন বিচারক। এর আগে গেল বৃহস্পতিবার এই মামলায় বেগম জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করার জন্য পরোয়ানা জারি করেন আদালত। ওই দিন মামলার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। আসামি পক্ষের আইনজীবীরা সময়ের আবেদন করায় তা পিছিয়ে যায়। 2007 সালের 2 সেপ্টেম্বর বেগম জিয়া সহ 13 জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করেন দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী। কাস্টডি আসার পর আমরা দেখলাম যে বেগম খালেদা জিয়া অসুস্থ, সেই কারণে কারা কর্তৃপক্ষ তাকে আজকে বিজ্ঞ আদালতে উপস্থিত করতে পারেনি। এখন নিয়ম হলো কোর্টের কাস্টডিতে থাকা কোনো আসামি যদি অসুস্থ থাকেন এবং আদালত যদি এই অসুস্থতাজনিত কারণে বা অন্য কোনো গ্রহণযোগ্য কারণে আদালত তাকে উপস্থিত করতে না পারেন, তাহলে মামলার কার্যক্রম অগ্রসর করার আইনগত সুযোগ থাকে না। ও জেল কর্তৃপক্ষ জানিয়েছেন যে তিনি 11:30টার দিকে তিনি ঘুমের থেকে উঠেছেন। পরবর্তীতে তিনি আসার মতো উপযুক্ত কিনা সেই ব্যাপারে ডক্টর তাকে চেক করেছে। এটা নিয়ম আর কি, প্রেশার টেশার, ওনার শারীরিক অবস্থা, উনি তো সবসময় ডক্টর সুপারভিশনে থাকেন, তো ওনার দেখে করেছে। তারপরে ডক্টর জানিয়েছে যে ওনার পায়ের মধ্যে একটু ফোড়া উঠেছে। এদিকে কুমিল্লায় বাসে আগুন দিয়ে 8 জন পুড়িয়ে হত্যা মামলায় বেগম খালেদা জিয়ার জামিন শুনানি পিছিয়ে 4 ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত। বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আলী আকবর এই আদেশ দেন। বেগম জিয়ার আইনজীবীরা জানান, মামলার অভিযোগ গঠন ও জামিন আবেদনের জন্য বুধবার দিন ধার্য থাকলেও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আরও সময় চেয়ে আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে শুনানির দিন পিছিয়ে 4 ফেব্রুয়ারি ধার্য করা হয়। 2015 সালের 3রা ফেব্রুয়ারি ভোরে চৌদ্দগ্রামের জগমোহনপুরে ঢাকাগামী একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে মারা যান অন্তত 8 জন। এ ঘটনা ওই দিন রাতেই চৌদ্দগ্রাম থানায় 2টি আলাদা মামলা করে পুলিশ। প্রবাসী সময় আরও থাকছে। রাজধানীর কলাবাগানে জুলহাস মান্নান হত্যা মামলার প্রধান আসামি আসাদুল্লাহ টঙ্গী থেকে গ্রেফতার। বাড্ডায় পুলিশের অস্ত্র ছিনতাই মামলার আসামিও সে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা নাফার। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করেন তিনি। এ সময় টানা 3য়বারের মতো নির্বাচিত হয়ে সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ইরানের রাষ্ট্রদূত। পরে বাংলাদেশ ও ইরানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা সহ দুই দেশের
স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা ও ইরান দূতাবাসের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতের ভেজাল বিরোধী অভিযানের তৃতীয় দিনে রাজধানীর অভিজাত এলাকায় বিভিন্ন রেস্তোরাঁয় মিলেছে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না ও পচাবাসি খাবার রাখার প্রমাণ। বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে 10 লাখ টাকার বেশি জরিমানা করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের অভিযান শুধু ঢাকায় নয়, সারা দেশে বছর জুড়ে পরিচালনা করতে হবে। কোথাও কাঁচা মাংসের সঙ্গে রাখা হচ্ছে রান্না করা মাংস, কোথাও ঘরে নোংরা স্যাঁতসেঁতে অস্বাস্থ্যকর পরিবেশ। এ তো গেল পুরান ঢাকার নানা রেস্তোরাঁর চিত্র। ঢাকার অভিজাত এলাকা গুলশানের নজরকাড়া রেস্তোরাঁগুলোতেই মিলল অনিয়মের প্রমাণ। ভিনদেশি খাবার পরিবেশনে সুখ্যাতি পাওয়া রেস্তোরাঁগুলোই রান্নাঘরের অবস্থা চমকে দেওয়ার মতোই। রাজধানীতে ভেজাল বিরোধী অভিযানের তৃতীয় দিনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঢাকার 2 সিটি কর্পোরেশন। গুলিস্তানে 5 হোটেলের মালিক ও কর্মকর্তাদের 3 থেকে 7 দিনের, ফকিরাপুল এলাকায় একজনকে দেয়া হয় 3 দিনের কারাদণ্ড। নবাবপুর এলাকায় আদি মরণচাঁদ মিষ্টান্ন ভাণ্ডারের ব্যবস্থাপককে 15 দিন আর নান্না বিরিয়ানির ব্যবস্থাপককে দেয়া হয় 5 দিনের কারাদণ্ড। এছাড়াও বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে মোট 5,59,000 টাকা জরিমানা করে দক্ষিণ সিটি কর্পোরেশন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। জরিমানার চেয়েও যদি আরো অধিক শাস্তিযোগ্য মনে হয়েছে, তাদেরকে আমরা জেল দিয়েছি। এখানে আমাদের অভিযানের কথা শুনে অনেক হোটেল মোটেল বন্ধ করে দিয়েছে। আমরা তাদের নামের তালিকা করছি। এদিকে গুলশানে কোরিয়ানা সহ 3টি প্রতিষ্ঠানকে 5.5 লাখ টাকা জরিমানা করা হয়। সার্বিক পরিবেশ অপরিচ্ছন্ন ছিল, ডাস্টবিনের ঢাকনা খোলা পেয়েছি এবং রান্না করা খাবার মুক্ত অবস্থায় পাওয়া গিয়েছে এবং ব্যাকটেরিয়া ফর্ম করে এগুলো খাবার উপযোগী থাকে না। তেল ব্যবহার করতেছে, সেটাও কোনো তারিখ উল্লেখ নাই কবে এই তেল দিয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, ভেজাল প্রতিরোধে শুধু ঢাকায় নয়, সারা দেশে অভিযান চালাতে হবে। বড় বড় শহর, জেলা, উপজেলা সব জায়গাতেই তো করা উচিত এবং সেটা সবসময় যেন চলমান থাকে। খাদ্যে ভেজাল হলে ফিউচার দেশের জন্যও তো ক্ষতিকর। একজন মা গর্ভাবস্থা এগুলো খাইলেও তো গর্ভের বাচ্চা কি হবে? তার ব্রেন হবে না, বিকলাঙ্গ হতে পারে, খারাপ জন্মগত ত্রুটি হতে পারে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনার দাবি সাধারণ মানুষের। তোহাকান তামিম, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে। মার্চে চালু হচ্ছে কলকাতা ঢাকা গুয়াহাটি যাত্রীবাহী জাহাজ চলাচল। দুদেশের পর্যটন ও অর্থনীতিতে নতুন সম্ভাবনা, নৌবন্দরগুলো ঢেলে সাজানোর উদ্যোগ। উৎসবমুখর পরিবেশে দ্বিতীয় দিনের মতো চলছে আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফর্ম বিক্রি এবং জমাদান কার্যক্রম। বুধবার সকাল থেকেই আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের মনোনয়ন ফর্ম কিনতে ভিড় করেন নেতাকর্মীরা। নির্ধারিত 2টি বুথ থেকে এ পর্যন্ত ফর্ম সংগ্রহ করেছেন প্রায় 1000 প্রত্যাশী। দ্বিতীয় দিনেও মনোনয়ন প্রত্যাশীদের লাইনে দেখা গেছে নবীন, প্রবীণ, তৃণমূল এবং কেন্দ্রীয় নেতাদের। 30,000 টাকা মূল্যের এই ফর্মে 111-এ ভূমিকা, মুক্তিযুদ্ধের পরিবারের ভূমিকা সহ 16 ধরনের তথ্য দিতে হচ্ছে প্রার্থীদের। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত চলবে সংসদে সংরক্ষিত আসনের জন্য দলীয় মনোনয়ন আবেদনপত্র কেনা ও জমাদান কার্যক্রম। জননেত্রী শেখ হাসিনার কাছে আমরা কতটুকু গ্রহণযোগ্য, সেটা জননেত্রী শেখ হাসিনা সেই বিচার বিশ্লেষণ করবে। দুস্থ মহিলা আছে, তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। আমি সংসদে তাদের কথাগুলো পৌঁছাতে চাচ্ছি। সৎ হিসাবে আমিও চাই সে আমাকে মূল্যায়ন করুক। আমি 38 বছর রাজনীতি করছি। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে সুযোগ দেয়, তরুণদেরকে অগ্রাধিকার দিচ্ছে, তো সেই অর্থে আমিও করতে চাই। এবার নতুনরাও পাবে, তো ওর মাঝখানে যদি আমাদের পুরনোদেরকে মূল্যায়ন করা হয়, এটা যদি আমাদের প্রধানমন্ত্রীর দৃষ্টি আমরা পাই, তাহলে আমরা খুব খুশি হব। আশাবাদী অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি এবং আমার দলের বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি আমি আস্থাশীল। সাবেক USAID কর্মকর্তা জুলহাস মান্নান এবং তার বন্ধু নাট্যকর্মী মাহবুব তনয় হত্যা মামলার প্রধান আসামি আসাদুল্লাহকে গাজীপুরের টঙ্গী থেকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। সমকামীদের নিয়ে কাজ করায় জঙ্গি নেতা বরখাস্ত মেজর জিয়ার নির্দেশেই জুলহাস তনয়কে হত্যা করা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় সে। গ্রেফতারকৃত আসাদুল্লাহ বাড্ডায় পুলিশের অস্ত্র ছিনতাই মামলারও আসামি বলে জানিয়েছে পুলিশ।
দেশজুড়ে উগ্রপন্থীদের একের পর এক হামলার মধ্যে 2016 সালের 25 এপ্রিল রাজধানীর কলাবাগানে নিজ বাসায় হত্যা করা হয় সাবেক USAID কর্মকর্তা জুলহাস মান্নান এবং তার বন্ধু নাট্যকর্মী মাহবুব তনয়কে। ঘটনার দিন রাতেই জুলহাসের ভাই মিনহাজ বাদী হয়ে কলাবাগান থানায় হত্যা মামলা দায়ের করে। এরপর থেকে আসামিদের ধরতে মাঠে নামে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ঘটনার পর 2 বছর পার হয়ে গেলেও এই মামলায় মাত্র 4 জনকে গ্রেফতার করতে সমর্থ হয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, যাদের মধ্যে 3 জন ঘটনার সত্যতা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই মঙ্গলবার সন্ধ্যায় কাউন্টার টেরোরিজমের বিশেষ অভিযানে টঙ্গী থেকে গ্রেফতার করা হয় আসাদুল্লাহকে। বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেফতার আসাদুল্লাহ জুলহাস তনয় হত্যা এবং বাড্ডায় পুলিশের উপর আক্রমণ করে অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় সরাসরি জড়িত ছিল। আসাদুল্লাহ আগে শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিল বলেও জানানো হয়। আমরা নিশ্চিত হয়েছি যে ওই দিন মোট 7 জন উপস্থিত ছিল, যাদের ভিতরে 5 জন ছিল কিলার গ্রুপের সদস্য এবং 2 জন ছিল ইন্টেল গ্রুপের সদস্য। তো এই 5 জনের 2 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তাদেরই একজন আসাদুল্লাহ, তার বাবা স্থানীয় জামাতের রোকন ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসাদুল্লাহ জানায়, সমকামীদের নিয়ে কাজ করায় সেনাবাহিনীর বরখাস্ত মেয়র জিয়ার নির্দেশেই হত্যা করা হয় জুলহাস তনয়কে। জুলহাস মান্নান এবং মাহবুব তনয় তাদের ভাষায় সমকামিতাকে প্রমোট করার জন্য এক ধরনের আন্দোলন করছিল, সেই কারণেই তারা এই তাদেরকে টার্গেট করা হয়। এ ঘটনায় জড়িত অন্যান্যদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। চাঁদপুর ও মুন্সিগঞ্জের সীমান্তবর্তী মেঘনার কালিয়াপুরে ট্রলার ডুবিতে নিখোঁজদের 20 শ্রমিকের মধ্যে 18 জনের বাড়ি পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ এলাকায়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। এ ঘটনায় নিখোঁজদের লাশ সন্ধান চেয়েছেন স্বজনরা। এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। পাবনা প্রতিনিধি এস.এ. আসাদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। কোনো সান্ত্বনাতেই থামছে না মঙ্গলবার মুন্সিগঞ্জের মেঘনা নদীতে ট্রলার ডুবিতে নিখোঁজ সোলাইমান হোসেনের স্বজনদের। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন স্ত্রী, সন্তান ও বোন। শুধু সোলাইমান হোসেনই নয়, তার মতো একই ইউনিয়নের 18 জন মাটি শ্রমিক নিখোঁজ হন ট্রলার ডুবিতে। মঙ্গলবার মুন্সিগঞ্জ ও চাঁদপুরের সীমান্তবর্তী মেঘনা নদীতে একটি পণ্যবাহী জাহাজের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মাটিবাহী একটি ট্রলারের। এ ঘটনায় ট্রলারের 14 শ্রমিক সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন 20 জন। ভাষায় প্রকাশ করার মতো এমন কোনো কিছু নেই। তাদের এই মর্মান্তিক ঘটনা, এখন পর্যন্ত সেই নৌকার কোনো স্টেজ পাওয়া যাচ্ছে না। আমরা আশা করি যে হয়তো নৌকা পাবো এবং এই লাশগুলো অন্তত তাদের গার্জিয়ানদের হাতে, অভিভাবকদের হাতে আমরা ফিরিয়ে দিতে পারবো। জীবিত না হোক, শেষবারের মতো অন্তত লাশগুলো এক নজর দেখতে চান ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজদের স্বজনরা। বাপে একমাত্র উপার্জন করে, আমার তো আর বড় ভাই নেই, আমি একাই, আমাকে কেটে পড়াবি। আমার বাড়িতে দিতে পারেন, আমাকে দিবে। এদিকে ট্রলার ডুবিতে নিখোঁজদের সন্ধানের পাশাপাশি সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। তাদের সার্বিক সহযোগিতায় আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে। মঙ্গলবারের ট্রলার ডুবিতে নিখোঁজ 20 জনের মধ্যে 18 জনের বাড়ি পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ এলাকায়, বাকি 2 জনের বাড়ি সিরাজগঞ্জে। সময় সংবাদ, পাবনা। রাজধানীর টিকাটুলি এলাকায় বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় মারধরের শিকার হয়েছেন বড় ভাই। এ ঘটনায় যারাই জড়িত থাকুক তাদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ। পরিবারের অভিযোগ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া মাইশা করিমকে উত্ত্যক্ত করত পাশের ফ্ল্যাটের সুমন, সুজন ও মশিউর। মাইশা তার বড় ভাই শুভকে বিষয়টি জানালে তিনি এর প্রতিবাদ করেন। এ সময় উত্ত্যক্তকারীদের সঙ্গে মাইশার ভাইয়ের তর্ক হয়। পরে মঙ্গলবার রাতে শুভ বাসায় ঢোকার সময় সুমন, মোস্তাফিজ সহ 20 থেকে 25 জন শুভ ও তার 2 বন্ধুকে রড দিয়ে পিটিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওয়ারি থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। 24 ঘন্টার মধ্যে আলোচিত উবার রাইডার শাহনাজ আক্তার পুতুলের চুরি যাওয়া স্কুটি নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাজধানীর তেজগাঁও জোন বিভাগীয় কমিশনার কার্যালয়ে এ বিষয়ে ব্রিফিং করেন পুলিশ। এ ঘটনায় গ্রেফতার একজনকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আমরা হ্যান্ডওভার করে দেব। উবার মোটোতে বাইক চালিয়ে সংসার চালান মিরপুরের বাসিন্দা শাহনাজ আক্তার পুতুল। তার কঠিন জীবন সংগ্রামের গল্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা পায়। শাহনাজকে স্থায়ী চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে সোমবার দুপুরে রাজধানীর খামার বাড়িতে তার বাইকটি নিয়ে পালিয়ে যান জনি নামে এক ব্যক্তি। বিষয়টি নিয়ে আবারও আলোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অভিযোগ দায়েরের পর অভিযান চালিয়ে ওই দিন রাতেই নারায়ণগঞ্জ থেকে তার বাইকটি উদ্ধার করে পুলিশ। রঘুনাথপুর এলাকায় তারা রওনা হয়ে যায়। ওইখানে গিয়ে ওই যে মোবাইলের যে রেজিস্ট্রেশনের যে ছবি, এই ছবি ভদ্রমহিলা শনাক্ত করে যে এটাই চোর বা তার কাছে নিয়ে গিয়েছে। রঘুনাথপুর এলাকায় গিয়ে তারা খোঁজাখুঁজি করে এবং বিভিন্ন বাড়িতে বিভিন্ন জনের সহায়তায় খোঁজ খবর করে যে এই লোকটি দেখেছেন কিনা। তো ওইখানকার লোকজনের সহায়তায় তারা চিনতে পারে এবং তারা বাড়ি দেখিয়ে দেয়। ওইখান থেকে রাত্রে প্রায় 3টা থেকে 3:30টার দিকে তার বাসায় রেড করে তাকে ওই বাসায় পায় এবং ওই বাইকটিও আমরা ওইখান থেকেই উদ্ধার করি। এত অল্প সময়ের মধ্যে চুরি যাওয়া বাইক ফিরে পেয়ে অভিভূত শাহনাজ। আমার কল্পনার বাইরে, আমার ভাবনার বাইরে যে এক রাতের ভিতর যে আমার গাড়িটা আমি ফেরত পাবো, এটার আনন্দ যে কতটুকু আমি বলে বোঝাতে পারবো না। সেম টু সেম একবার ওই ক্রাইম পেট্রোল পুলিশ ভাইদের মতো ছপ করে গেল, ছপ মেরে তুলে নিয়ে আসলো। ব্রিফিং শেষে পুলিশের পক্ষ থেকে তার সন্তানদের জন্য উপহার হিসেবে শাহনাজকে 10,000 টাকা দেয়া হয়। 2 কন্যা সন্তানের মা শাহনাজ গত 2 মাস ধরে রাইড শেয়ারিং অ্যাপ উবারে মোটরসাইকেল চালাচ্ছেন। পারমিতাহীন, সময় সংবাদ, ঢাকা। সংসদ নির্বাচনের পর এবার দেশব্যাপী উপজেলা নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। এ উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যেও বিরাজ করছে চাঙ্গা ভাব। রাজশাহীর পবা ও গোদাগাড়ী উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এলাকার উন্নয়নে যোগ্য ব্যক্তিকে চেয়ারম্যান নির্বাচিত করতে চান। আমাদের খরা প্রবণতা এলাকা, এখানে পানির আমাদের আর্সেনিক আছে, স্বাস্থ্য সেবাটার আমাদের সমস্যা আছে, আমরা এটা পাই না। নগরের সুবিধা আমরা গ্রামে যেন পাই। আমরা ধানের দর চাই, আমরা কৃষকের উপর বুঝেছেন ঠিক মতন নজর দিতে হবে। কৃষকের যে ন্যায্য মূল্য সেই জিনিসটা পাওয়ার জন্য সরকারকে আমাদের কথা তার মুখ দিয়ে বলে আমরা এটাই চাই। উন্নয়নমূলক কাজগুলো হবে, মানে আমরা নারীরা যেন উন্নয়নমূলক প্রশিক্ষণগুলো পাই। আমরা চাই যে উপজেলা চেয়ারম্যান হবে এই এলাকায় শিক্ষার মান উন্নয়ন করবে। প্রত্যাশা দিবে মানুষের মাঝে যে নির্বাচিত হওয়ার পর আমি এই সমস্ত কাজগুলো করব, যেন ভরসা থাকে যে হ্যাঁ তিনি এই সমস্ত কাজগুলো করতে পারবে। এরকম ব্যক্তিকে আমরা উপজেলা নির্বাচনের দেখতে চাই। যারা পরীক্ষিত মানুষ, সৎ মানুষ, এলাকার কাজ করবেন, তাদেরকে জনগণ নির্বাচিত করবে। স্কুল, রাস্তাঘাট এসব যেন আরও উন্নয়ন হয়। গোদাগাড়ী একটা মডেল থানা হিসাবে যেন বাংলাদেশের মানচিত্রে প্রতিষ্ঠিত হয়। এবার প্রবাসের খবর। কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন দাবি দেওয়া সরকারের নজরে আনতে প্রবাসী সাংবাদিকদের করণীয় শীর্ষক আলোচনা সভা হয়েছে। কুয়েত সিটির রাজধানী হোটেলে বাংলাদেশ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কুয়েতের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মঈনুদ্দিন সরকার সুমন। আলোচনা সভায় বক্তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নেয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করার পাশাপাশি প্রবাসীদের সচেতন করতে আরও নানামুখী পদক্ষেপের আহ্বান জানান। অনুষ্ঠানে সংগঠনের সিনিয়র সহসভাপতি আর টিভি প্রতিনিধি জালাল উদ্দিন, যমুনা টিভি প্রতিনিধি শেখ হেসানুল হক খোকন সহ অন্যান্য গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন। কক্সবাজারে দ্রুতগতিতে এগিয়ে চলছে দেশের সর্ববৃহৎ আশ্রয়ন প্রকল্পের কাজ। এখানে আশ্রয় পাবেন 1991 সালে ভয়াবহ ঘূর্ণিঝড়ে উদ্বাস্তু হওয়া 4,500 পরিবার। শুধু আশ্রয় নয়, আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে প্রকল্প এলাকায় কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। সুজাদিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। 1991 সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ে উদ্বাস্তু হয় কক্সবাজারি কুতুবদিয়া উপজেলার হাজার হাজার মানুষ, যাদের মধ্যে অনেকেই ঘরবাড়ি হারিয়ে আশ্রয় নেয় কক্সবাজার বিমানবন্দর সংলগ্ন নাজিরা টেক কুতুবদিয়া পাড়া ও সমিতি পাড়ায়। কিন্তু বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে আশপাশের সরকারি ঘাস জমিতে বসবাসরত উদ্বাস্তু বাসিন্দাদের স্থানান্তরের উদ্যোগ নেয় প্রশাসন।
2016 সালে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে বাঁকখালী নদীর পাশে প্রায় 254 একর জমিতে নেওয়া হয় খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্পের উদ্যোগ। 2017 সালের মার্চে কার্যাদেশের পর বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক দ্রুত এগিয়ে চলছে এই প্রকল্পের কাজ। ইতোমধ্যে মাটি ভরাট টেকসই বেড়িবাঁধ নির্মাণের পর এখন শেষ হওয়ার পথে প্রথম পর্বের 10টি ভবনের নির্মাণ কাজ, যেখানে আশ্রয় পাবে 320টি পরিবার। ড্রেনেজ, ইলেকট্রিসিটি, আর হলো ইন্টারনাল রোড, আর হলো ওয়াটার সাপ্লাই, এই কাজগুলো বাকি আছে। ঠিকানা পাবার আশায় খুশি হলেও উদ্বাস্তু এসব মানুষের চাওয়া তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা। মাঝে মাঝে বৃষ্টির জন্য, পানির জন্য সমস্যা হয়, মাঝে মাঝে এরকমই আর অবস্থায় আমরা অবস্থান করতেছি। এখানে যখন আমাদের পুনর্বাসন করা হবে সেখানে যেন আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। এ অবস্থায় উদ্বাস্তু মানুষগুলোকে স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থার পাশাপাশি আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে প্রকল্প এলাকায় কর্মসংস্থানের সুযোগ তৈরির আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন। শুটকি প্রসেসিং ইউনিট করা কিংবা মার্কেটিং এর ব্যবস্থা করা, এই যে পর্যটকদের যাওয়া, এই সকল বিষয় যখন চালু হবে তখন তাদের কর্মসংস্থানের কোনো অভাব হবে না। খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্পে থাকছে 5ম তলা বিশিষ্ট 139টি ভবন ও 10 তলা বিশিষ্ট একটি টাওয়ার। আগামী ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এটি উদ্বোধনের কথা রয়েছে। সময় সংবাদ, কক্সবাজার। এবার নৌপথে ভারত যাওয়ার সুযোগ পেতে যাচ্ছেন বাংলাদেশিরা। আগামী মার্চে কলকাতা থেকে বাংলাদেশ হয়ে আসামের গুয়াহাটি পর্যন্ত জাহাজে যাত্রী চলাচল শুরু হবে। এতে শুধু যোগাযোগ ব্যবস্থায় উন্নতি নয়, আরামদায়ক এ ভ্রমণ দুদেশের পর্যটন ও অর্থনীতিতে খুলবে নতুন দুয়ার। নৌ যোগাযোগের সম্ভাব্য সব দিক বিবেচনা করতে বৃহস্পতিবার বৈঠকে বসছে সরকার সংশ্লিষ্ট দপ্তরগুলো। এহসান জুলের রিপোর্ট। এদেশের ভ্রমণ পিয়াসী মানুষের স্বপ্ন সত্য হতে যাচ্ছে। এবার দুই পারের সবুজ প্রকৃতি দেখে আর নদীর কলতান শুনতে শুনতে জাহাজে ভ্রমণ করে যাওয়া যাবে ভারত। নৌ প্রোটোকল চুক্তির আওতায় বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্যবাহী জাহাজ চলাচল করছে 1972 সাল থেকে। গত বছরের সেপ্টেম্বরে দুই দেশের মধ্যে এসওপি অনুসারে আগামী মার্চ মাস থেকে যাত্রীবাহী জাহাজ চলাচল শুরুর ব্যাপারে এর মধ্যে আগ্রহ দেখিয়েছে দুটি কোম্পানি। এর মধ্যে আরভি বেঙ্গল গঙ্গা ভারতের আর জার্নি প্লাস প্রতিষ্ঠানটি বাংলাদেশের। মূলত ভারতের কলকাতা হয়ে বরিশাল, চাঁদপুর, নারায়ণগঞ্জ হয়ে ঢাকা আসবে এই রুটের জাহাজ। পরে ঢাকা, মাওয়া, আরিচা, সিরাজগঞ্জ, চিলমারি হয়ে যাবে আসামের গুয়াহাটি। এই উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ। ইতিমধ্যেই অবকাঠামোগত উন্নয়নের কাজ শুরু হয়ে গেছে। 31টা নদী বন্দর, তার মধ্যে 6টা নদী বন্দর হচ্ছে প্রোটোকল রুটের আন্ডারে। ইমিগ্রেশন ফ্যাসিলিটি ডেভেলপ করার জন্য আপাতত টেম্পোরারি কিছু ব্যবস্থা করা হচ্ছে। আগামী 1 থেকে 1.5 বছরের ভিতরে একটা আন্তর্জাতিক মানের স্ট্রাকচারাল একটা অবকাঠামোগত উন্নয়ন আমরা সাধন করতে পারবো। কলকাতা থেকে গুয়াহাটি 1535 কিলোমিটার পুরো ভ্রমণে সময় লাগবে 17 দিন। আগামী 29 মার্চ শুরু হবে প্রথমবারের মতো এই যাত্রা। মূলত পর্যটকদের লক্ষ্য করে শুরু হওয়া এই প্রকল্পে একজন যাত্রীর খরচ হতে পারে 20 থেকে 25,000 টাকা। বিআইডব্লিউটিসি তার একটি জাহাজ আমরা চেষ্টা করতেছি যে এটা ঢাকা থেকে কলকাতা পর্যন্ত চালু করার জন্য। সভা করে এটার ইমিগ্রেশন, সিকিউরিটি ক্লিয়ারেন্স কিছু বিষয় আছে। অনেক পর্যটক ভারত থেকে আসবে, তাতে আমাদের যোগাযোগ, ব্যবসা, নৌ বাণিজ্য এবং পর্যটন, তাদের এই সুবিধাগুলো হবে। প্রতি বছর সড়ক ও আকাশপথে দুই দেশের মধ্যে 15 লাখ মানুষ যাওয়া আসা করেন। দেশের ভিতরে নৌপথে ছোট বড় 800 জাহাজ চলাচল করলেও আন্তর্জাতিক রুটে চলতে পারে মাত্র 12টি। দুদেশের জন্য লাভজনক এই প্রকল্পে বাংলাদেশ সমানভাবে অংশ নিতে হলে দ্রুত বেসরকারি জাহাজ নির্মাতাদের উৎসাহী করে বাড়াতে হবে জাহাজের সংখ্যা। আর যে নৌবন্দরগুলো ব্যবহার করা হবে সেগুলোতে প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করা গেলেই আসবে টেকসই ও কার্যকর সুবিধা। এহসান জুয়েল, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। প্রথমবারের মতো কার্গো ফ্লাইট চালুর উদ্যোগ নিতে যাচ্ছে রাষ্ট্রীয় উড়োজাহাজ পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নতুন বিমান কিনে অথবা ভাড়া নিয়ে এ সার্ভিস চালু করা হবে। কার্গো সার্ভিসের বাজার, রুট নির্ধারণ ও পরিচালন ব্যয় সার্বিক বিষয়ে সম্ভাব্যতা যাচাই 5 সদস্যের কমিটি গঠন করেছে সংস্থাটি। ব্যবসায়ীরা বলছেন এতে আকাশপথে পণ্য পরিবহন খরচ কমবে। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি।
শুধু কার্গো বা পণ্য পরিবহনের জন্য আলাদা কোনো উড়োজাহাজ নেই বিমানের। যাত্রীবাহী উড়োজাহাজের কার্গো হোল্ডে সীমিত পরিমাণে বাণিজ্যিক পণ্য পরিবহন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফলে মধ্যপ্রাচ্য, যুক্তরাজ্য সহ ইউরোপ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে বিশাল বাজার থাকলেও সুযোগ কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। বাংলাদেশ থেকে আকাশপথে 90% পণ্যই পরিবহন করে বিদেশি এয়ারলাইন্সগুলো। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে আলাদা কার্গো ফ্লাইট চালুর প্রক্রিয়া শুরু করেছে বিমান। এ ব্যাপারে বিমানকে কারিগরি ও আর্থিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানি। বাজারটা ধরবার জন্য বিমান ডেডিকেটেড কার্গো ফ্লাইট চালু করার লক্ষ্যে কর্তৃপক্ষ ইতিমধ্যে 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে, যে কমিটি আমাদের কার্গো ফ্লাইট চালুর সম্ভাব্যতা যাচাই করবে এবং এই কার্গো ফ্লাইট চালু করার জন্য কী টাইপের উড়োজাহাজ দরকার এবং কোন কোন মার্কেটে এই ফ্লাইটটা অপারেট করবে, তার ফ্রিকোয়েন্সি কী হবে এবং তার আর্থিক সম্ভাব্যতা সবকিছু চুলচারা বিশ্লেষণ করে কমিটি কর্তৃপক্ষের কাছে খুব শীঘ্রই একটা প্রতিবেদন পেশ করবে এবং তার উপর ভিত্তি করে আমরা পরবর্তী অ্যাকশনে যাব। ব্যবসায়ীরা মনে করেন বিমান কার্গো সার্ভিস চালু করলে সাশ্রয়ী ভাড়ায় পণ্য পরিবহন করা যাবে, বাঁচবে বৈদেশিক মুদ্রা। তবে এই সার্ভিস লাভজনক করতে সঠিক রুট নির্ধারণ ও কার্গো ব্যবস্থাপনার অটোমেশন চান তারা। বিমানকে স্টাডি করতে হবে যে কোন কোন জায়গাগুলো এখন মার্কেট তৈরি করা আছে, তারা কিভাবে সে কানেকশনটা করে কার্গো। বিমানেই মার্কেটটাকে এখন ক্যাপচার করা দরকার, অর্থাৎ সেই জন্য তার সক্ষমতা বাড়ানো প্রয়োজন। ইকুইপমেন্টসগুলো এগুলো আরও আধুনিকায়ন করা, ওয়্যার হাউসটাকে খুব আধুনিকরণ করে সাজানো, অর্থাৎ আমি যেন মুহূর্তের মধ্যে জানতে পারি আমার কার্গোটা কোথায় আছে, কি অবস্থার মধ্যে আছে। 2017-18 অর্থ বছরে বিমান কার্গো পরিবহন করেছে 32,667 মেট্রিক টন। এখাতে আয় করেছে 245 কোটি টাকা। পৃথক কার্গো ফ্লাইট চালু করলে আয় অনেক বাড়বে প্রত্যাশা কর্তৃপক্ষের। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। আন্দোলনের অগ্রপথিক মুক্তিযুদ্ধের সংগঠক ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক সভাপতি কমরেড অমল সেনের 16তম মৃত্যুবার্ষিকীতে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বুধবার রাজধানীর তোপখানা রোডের শহীদ রাসেল আহমেদ খান চত্বরে তার অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান দলের নেতাসহ অন্যান্য রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। পাকিস্তান শাসনামলের 24 বছরের মধ্যে 19 বছরই তিনি কারাগারে কাটান। কমরেড অমল সেন 1914 সালের 19 জুলাই নড়াইলে জন্মগ্রহণ করেন। তিনি 2003 সালের 17 জানুয়ারি বার্ধক্যজনিত কারণে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 1 বছরের কম ও 65 বছরের বেশি বয়সী নাগরিকরা পাবেন বিনামূল্যে স্বাস্থ্যসেবা। 100 দিনের কর্মসূচি ঘোষণা, স্বাগত জানিয়ে দীর্ঘমেয়াদী কর্মসূচির উপর গুরুত্ব বিশেষজ্ঞদের। জনগণের রায় যারা প্রত্যাখ্যান করে তাদের উচিত দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া, বললেন ওবায়দুল কাদের। নির্বাচন নিয়ে টিআইবির প্রতিবেদন মন গড়া, মন্তব্য তথ্যমন্ত্রীর। একাদশ জাতীয় নির্বাচন ম্লান করেছে আওয়ামী লীগের অতীত গৌরব, মন্তব্য মির্জা ফখরুলের। জাতীয় ঐক্য শক্তিশালী করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপনির্বাচনে আইনি বাধা কাটল স্থগিতাদেশ ও রিট খারিজ হাইকোর্টে। এবং আস্থা ভোটে উতরে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। 19 ভোটের ব্যবধানে জয় পেলেও ব্রেক্সিট বাস্তবায়নে খুঁজতে হবে নতুন পথরেখা। এই ছিল প্রবাসী সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।